রাজধানীর পরিবহন সেক্টরে থামছেই না চাঁদাবাজি। প্রতিদিন আদায় অর্ধ কোটি টাকা, ভাগ পান পুলিশ, রাজনীতিবিদ ও পরিবহন নেতারা। সরকারের উপর চাপ সৃষ্টিকারীরা এখন চাপে, বললেন কাদের। আওয়ামী লীগের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ রিজভীর। তীব্র তাপ প্রবাহে আজও বন্ধ কয়েক জেলার মাধ্যমিক ও উচ্চ স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। কারিগরি শিক্ষায় জোর দেওয়ার তাগিদে শিক্ষামন্ত্রী। এবং সোমবার থেকে সারা দেশে বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা। সাগর উত্তাল থাকায় চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এনআইওতে চোখের চিকিৎসা নিয়েছেন। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী এনআইও হাসপাতালে গিয়ে সাধারণ রোগীর মতো বহির্বিভাগে লাইনে দাঁড়িয়ে 10 টাকার টিকিট কেনেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগেও নিয়মিত এই হাসপাতাল থেকেই চোখের চিকিৎসা নিয়েছেন তিনি। বন্ধ হচ্ছে না পরিবহন চাঁদাবাজি। প্রতিদিন শুধু রাজধানীতেই অর্ধ কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে। চাঁদার ভাগ চলে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ, পরিবহন নেতা এবং মাস্তানদের হাতে। পিছিয়ে নেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। চাঁদা না দিলে বাস চালক, হেলপারকে নির্যাতনের শিকার হতে হয় বলেও অভিযোগ রয়েছে। শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হলেও কাজে আসেনি কোনো কিছুই। চাঁদাবাজি নিয়ে ইমদাদুল হক খানের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। চাঁদা ছাড়া ঘুরে না চাকা। শুধু রাজধানীতে বাস, মিনিবাস থেকে মাসে প্রায় 100 কোটি টাকার চাঁদা তোলা হয়। রাজধানীতে চলা মোট 4000 বাস থেকে প্রতিদিন বাস প্রতি নেওয়া হয় 1200 টাকা। দিনের চাঁদা 48 লাখ, মাসে যা দাঁড়ায় 14 কোটির বেশি। বছরের হিসাবে 173 কোটি টাকার কাছাকাছি। কারা নেয়, কেন নেয় এই চাঁদা, আর তা না দিলে গাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধরও করা হয় বলে জানিয়েছেন বাস চালক, হেলপাররা। ঝামেলা তো অবশ্যই করে, কম আর বেশি এই আর কি। এখন এগুলো তো আপনাদের সামনে এইভাবে বলা যাবে না। রাস্তায় খরচ আছে আপনার 1200। সিটি কর্পোরেশন চান্দা, জিপি সবই দেওয়া হয়। ধানমন্ডি 32 নাম্বার, কলাবাগান, তারপর মডার্নের মোচরটা, 0 পয়েন্টে এই সব জায়গায় মাঝে মধ্যে দাঁড়াইবেন, দেখবেন অগস্তিন পাট। পুলিশে আড্ডা এলে 200, 300, 500 টাকা দিতে হয়। চাঁদা তোলার জন্য রীতিমতো বেতনভুক্ত লাঠিয়াল বাহিনীও রাখা হচ্ছে। আমরা ডিউটি করতেছি সড়ক পরিবহন মালিক সমিতির। আমরা যানজট নিরসনের ট্রাফিকের সহকারী। রিক্সা, হোন্ডা এইগুলো আমরা মেনটেন করি, আমরা বেতনভুক্ত। চাঁদাবাজির কথা স্বীকারও করে নিলেন পরিবহন মালিক সমিতির এই নেতা। বলেন, সরকার নির্ধারিত চাঁদাই তারা আদায় করেন। চাঁদাবাজি তো অনেকে করতে চায়, সুযোগ পাইলে তো তারা করবে। সরকার নির্ধারিত যে সাবস্ক্রিপশনরা নির্ধারণ করে দেওয়া আছে, শুধু সেইটাই পরিবহন মালিকরা নেই। ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, চাঁদাবাজির সেই পরিবেশ এখন আর নেই। চাঁদাবাজির খবর পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি। চাঁদাবাজি বলতে কোনো কিছু নাই, যেখানেই এ ধরনের কেউ বেআইনি কাজ করবে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হবে। প্রচুর যারা সাথে সংশ্লিষ্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আমি আশা করি যে মানুষ সুস্থ থাকবে। হাইওয়ে পুলিশের প্রধান বলেন, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে বডি অন ক্যামেরা সার্ভিস চালু করা হয়েছে। এ ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তারা নজরদারিতে থাকেন। কোনো ধরনের কোনো পুলিশ সদস্যের কোনো ব্যত্যয়, অনিয়ম বা কোনো ধরনের শৃঙ্খলা পরিপন্থী, অপেশাদারসুলভ কাজের কিন্তু আমরা স্পেয়ার করি না, বাংলাদেশ পুলিশ করা হয় না। কোনো টিমই, কোনো ইনচার্জই যে দায়িত্বগুলো তারা পালন করে সেগুলো বডি অন ক্যামেরার বাইরে হবে না। হাইওয়ে পুলিশ সদস্যদের নজরদারিতে রাখলেও রাস্তায় আরো অনেক সংস্থা কাজ করেন বলে জানান হাইওয়ে পুলিশ প্রধান। বলেন, একদিনে সব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এর জন্য সময় প্রয়োজন। আমাদের সাথে অনেক অংশীজন রয়েছেন। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে যারা চাপ সৃষ্টি করতে চেয়েছিল তারাই এখন চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, বিরোধী দল বলতে কথা বিবৃতি সর্বস্ব, এর বাইরে কোনো কর্মসূচি নেই। খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি দৃশ্যমান কোনো আন্দোলন করতে পারেনি, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার জন্যই তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন বলেও জানান ওবায়দুল কাদের। যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে, কারণ আরো বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে, সেটা আমরা দূর থেকেও দেখতে পাচ্ছি। এমন কোন দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেননি যে বেগম জিয়ার মুক্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। বিএনপি নেতাকর্মীদের জেলে দিয়ে তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি নেতাকর্মীরা বিদেশে পাড়ি দিচ্ছেন ওবায়দুল কাদেরের এমন কথার সমালোচনা করে রিজভী জানান, বিএনপি নেতাকর্মীরা নয়, আতঙ্কে বিদেশে পাড়ি দিচ্ছেন ক্ষমতাসীনদের লোকজন। শুক্রবার রাজধানীর উত্তরায় 10 নম্বর সেক্টরে তুরাগ থানা বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে বিশুদ্ধ বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিদেশ তো পাড়ি জমাচ্ছেন আপনারা, সেটা কিছুটা আতঙ্কে, কিছু ভয়ে। হঠাৎ যদি সরকারের পরিবর্তন হয়, পদ্মা সেতুর টাকা, মেট্রো রেলের টাকা, ফ্লাইওভারের টাকা, বিভিন্ন ঠিকাদারির টাকা, কয়লা পুড়িয়ে আমাদের প্রকৃতি, আমাদের বন, আমাদের গাছপালা ধ্বংস করে সেখান থেকে যে টাকা, এই টাকাগুলো রাখবেন কোথায়? এই ক্ষমতাসীন দলের লোকরাই, তারাই তো বিদেশ পাড়ি দিচ্ছে। মুক্ত গণমাধ্যমের সুযোগ থাকলে পরিবেশের এত বিপর্যয় হতো না, জলাভূমি দখল হতো না ঢাকা শহরের 80%। শুক্রবার মুক্ত সাংবাদিকতার চর্চা পরিবেশ সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এক আলোচনায় এসব কথা বলেন বক্তারা। বিস্তারিত জাহিদ সবুজের রিপোর্টে। রাজধানী ঢাকা যেন এক কংক্রিটের নগরীতে পরিণত হয়েছে। সেই সাথে গত 28 বছরে দখল হয়েছে নগরীর 80% বেশি জলাশয়। কোন দিকে মোড় নিচ্ছে রাজধানী ঢাকার পরিবেশ? ক্রমেই যেন বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে এই শহর। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টির উদ্যোগে পরিবেশ বিষয়ক নানান সংকট ও সমাধানে মুক্ত সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। আমি যখন একজন মানুষ হিসাবে গ্রাজুয়েশন করার পরে আমি এসে 12,000 টাকার চাকরিতে জয়েন করব, তখন আমার স্বাধীনতার জায়গা কোথায়? ঢাকায় তো আমরা শেষ করেছি, ঢাকার চারপাশে এতগুলো নদী, সেটি আমরা কিভাবে নষ্ট করেছি আমরা জানি। ফলে এটির সাথে, পরিবেশের সাথে মুক্ত সাংবাদিকতা অনেক বেশি জরুরি। মুক্ত গণমাধ্যম চর্চা না থাকাই রাজধানী ঢাকা সহ দেশের পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ বলে জানান উপস্থিত আলোচকরা। সবকিছুকে ঢাকা কেন্দ্রিক করেছি, ঢাকা কেন্দ্রিক করার কারণে আমাদের সেটা বোঝা যাচ্ছে আমাদের অন্য জায়গাতে আমাদের কি কি ইস্যু আমরা অ্যাড্রেস করা উচিত ছিল, আমরা করিনি। আমি কোনো গণমাধ্যমে, সেটাই প্রিন্ট হোক ইলেকট্রনিক হোক, কোথাও দেখিনি যে এ বিষয়ে আইনগুলো কি আছে এবং এই আইনগুলো নিয়ে সাংবাদিকতা কিভাবে হচ্ছে। তাই সব প্রতিকূলতা কাটিয়ে পরিবেশ রক্ষায় সাংবাদিকদের আরো দৃঢ় ভূমিকা পালন করার আহ্বান বক্তাদের। মুজিব বর্ষে 1 কোটি গাছ লাগানো হলো, সেই গাছ কোথায় গেল এই প্রশ্ন আমি রাখলাম না। মন্ত্রী বললেন তারপরে বছর যে 8 কোটি গাছ লাগিয়েছিলাম আমরা, সেই 8 কোটি গাছ আসলে কই গেল? 8 কোটি গাছে কয়টাই রাজধানীতে লাগানো হলো? 5টা রিপোর্ট না করতে পারি, 2টা তো করতে পারি। ওই 2টারও যদি ফলো আপ করি, তখন এই জিনিসগুলি আসলে একেবারে হয়তো জিনিসটা এতটা চাপা পড়ে না। আলোচনা সভায় সংগঠনটির পক্ষ থেকে মুক্ত গণমাধ্যম চর্চায় সরকারি বেসরকারি পেশাজীবী সংগঠনগুলোর করণীয় বিষয়ও তুলে ধরা হয়। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। তীব্র তাপপ্রবাহের কারণে আজও দেশের কয়েকটি জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব, ঢাকা বিভাগের ঢাকা টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, দক্ষ জনসম্পদ গড়ে তুলতে হলে কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে। শুক্রবার দুপুরে চট্টগ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কর্মসংস্থান বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এতে করে শিক্ষিত বেকার জনগণের কাজের সুযোগ বাড়বে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম, বিভাগীয় সমাজ সেবা পরিচালক কাজী নাজিমুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা বিদ্যালয় পর্যায়ের থেকে কেন বেশিরভাগ শিক্ষার্থীকে এমন একটা শিক্ষায় নিয়ে যাচ্ছি যেখানে শুধুমাত্র সেটা সনদ নির্ভর, সে সনদ নির্ভরতাকে বের হয়ে এসে দক্ষতা নির্ভরতায় আমরা যেতে চাই। দক্ষতার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা, আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার এটা একটা অন্যতম প্রক্রিয়া, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এই জন্য তিনি বলেন কর্মসংস্থান। সোমবার থেকে দেশ জুড়ে বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা। চলতি মাসে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই, আর সাগর উত্তাল থাকায় চলতি মাসের মাঝামাঝিতে হতে পারে ঘূর্ণিঝড়, বলছে আবহাওয়া দপ্তর। তবে এখনও দক্ষিণ এশিয়া জুড়ে তাপপ্রবাহ না কমায় এবং বৃষ্টিপাত না থাকায় শিগগিরই গরম কমছে না বলেও জানায় দপ্তরটি। বাকিটা উষা ফেরদৌসের রিপোর্টে। টানা 1 মাস তীব্র তাপপ্রবাহের পর অবশেষে বৃহস্পতিবার রাতে ঝরেছে কাঙ্ক্ষিত বৃষ্টি। রাজধানী ঢাকায় রেকর্ড করা হয়েছে 10 মিলিমিটার বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে 67 মিলিমিটার। আর বৃষ্টি শেষে দিনের সোনালী আলোয় প্রকৃতি নিজেকে মেলে ধরেছে আপন মহিমায়। বাতাসে দোল খাওয়া সবুজ ঘাসে চোখ জুড়িয়ে যায়, আর সবুজ ঘাসে শালিকের আনমনা বিচরণ, আর কাঠ গোলাপের রঙিন আভায় মুগ্ধ হয় পথিক। গরমের ভিতরে যদি মনে করেন যে বাতাস থাকে বসন্তের মতন, ফুল তো সবারই প্রিয়, ফুল তো আসলে আরো সৌন্দর্য ফুটিয়ে তোলে, আর গ্রীষ্মের ফুলগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে। আরো দুদিন দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হতে পারে, তবে সোমবার থেকে দেশ জুড়েই বাড়বে বৃষ্টি। 6 তারিখ থেকে অনেকটা প্রশমিত হবে, তাপপ্রবাহটা দেশে অনেক জায়গাতে প্রশমিত হবে এবং এই সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে। বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে, এটা মে মাসের দ্বিতীয়ার্ধে। আন্তঃমহাদেশীয় তাপমাত্রা এখনো দেশ জুড়ে বিরাজমান থাকায় আপাতত গরম কমার সম্ভাবনা দেখছেন না আবহাওয়া দপ্তর। আমাদের দেশের তীব্র তাপপ্রবাহ প্রশমন হতে হলে আমাদের ওয়েস্টের তাপমাত্রা কমতে হবে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ওয়েস্টে ওইভাবে তাপমাত্রা কিন্তু কমে না বা বৃষ্টিপাতও দেখা যায়। তবে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আমরা বলছি যে মে মাসে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই। এপ্রিলে সামগ্রিকভাবে 81% কম বৃষ্টিপাত হয়েছে বলেও জানায় আবহাওয়া দপ্তর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এমনিতেই বেসামাল নিত্যপণ্যের বাজার, আর বাজারের এমন দশার মধ্যেই বেড়েছে জ্বালানি তেলের দাম। থামেনি চলমান তাপপ্রবাহ। তবে নিত্যপণ্যের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব না পড়লেও তাপপ্রবাহে বেড়েছে আলু আর পেঁয়াজের দাম। তবে চালের বাজার রয়েছে অপরিবর্তিত, কিছুটা ওঠানামা করছে সবজির বাজার। মনিরুল ইসলামের রিপোর্ট। নানান সংকটে জর্জরিত নাজুক পরিস্থিতি জনজীবনে। তীব্র তাপপ্রবাহ চলমান অবস্থায়ও নতুন করে বেড়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে 1 টাকা, আর 2.5 টাকা বেড়েছে অকটেন ও পেট্রোলের দাম। তবে তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে কোনো প্রভাব পড়েনি। চালের বাজারও রয়েছে স্বাভাবিক। তবে তেলের দাম 1 টাকা বাড়ায় চালের বাজারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। তেলের দাম বাড়ার কারণে এখন যে বাড়বে ওরকমও না, একই অবস্থা আছে, চালের বাজার একই অবস্থা। চালের বাজার এখনো পড়ে নাই, আর ডিজেল আর পেট্রোল এগুলোর দাম যদিও 1 টাকা বাড়ছে, কিন্তু এতে তেমন একটা প্রভাব পড়বে কিনা জানি না। কিন্তু এখন আমাদের চাইলের উপরে বা ভাড়ার উপরে এখনো তেমন একটা প্রভাব পড়ে নাই। একই অবস্থা অন্যান্য বাজারেও। পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দামও রয়েছে স্বাভাবিক। তাপমাত্রার সমস্যা ওটার প্রভাব পড়ে না, দাম বাড়তে একটু কাঁচামরিচের দাম কিছু বাড়ছে, আর এমনি অন্য সবজি আগের মতোই আছে। টানা তাপপ্রবাহে খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছে না মানুষ, তার প্রভাব পড়েছে সবখানেই, আর এতে বাজারে ক্রেতার সংখ্যাও কমেছে। তবে বাজার স্বাভাবিক রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে আছে, এই কই দুন্দুল 50-60 টাকা কেজি, উস্তা 60 টাকা 50 টাকা কেজি উস্তা,
টমেটো ওই আপনার 40-30 টাকা আগের টমেটো চলতেছে, জালি এখন দাম কমে, জালি 40 টাকা 50 টাকা জালি। তীব্র তাপমাত্রার কারণে পেঁয়াজ আর আলু শুকিয়ে ওজন কমে গেছে, আর এ কারণেই কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে পণ্য দুটির দাম। গরমও বাড়তে আছে, আলু বেজে দামও বাড়তে আছে। পেঁয়াজ 1 কেজিতে 10 টাকা বাড়ছে, তবে পেঁয়াজটা বাড়ার একটা কারণ আছে। আগে পেঁয়াজ ছিল ভেজা, এখন পেঁয়াজটা শুকাইছে, রাখি সেম হয়েছে, এই জন্য 1 কেজি 10 টাকা বাড়ছে। আলুর দাম অনেক বাড়ছে, আলু আপনার খুচরা মূল্যে 50 টাকা কেজি যাচ্ছে। তবে আমদানির আলু পেঁয়াজ আসলেই বাজারে স্বস্তি আসবে বলে মনে করেন তারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানিয়েছেন, নির্বাচনে প্রার্থীরা নানা ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করে। শুক্রবার সিরাজগঞ্জে উপজেলা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রিজাইডিং অফিসারদের ভয় ভীতি বা হুমকি দেখিয়ে ভোটের পরিবেশ নষ্ট করা যাবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে প্রার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রিজাইডিং অফিসার আমরা ঠিক মতো দেওয়ার চেষ্টা করি। আপনি যদি তার কাছে না যান, আপনি যদি তাকে ভয় না দেখান, আপনি যদি তাকে টাকা দিয়ে প্রভাবিত না করেন, আপনি যদি তাকে আপনার পক্ষে দিতে চেষ্টা না করেন, উনি তো আপনার বাড়ির উপরে যায় না, যায় কি নিজে নিজে কি কখনো যায় না। আপনারা এই মনেগুলো তৈরি করেন, কেউ না কেউ ওই টোপের মধ্যে পা দেন। আপনারা করবেন না, সব কিছু পরিবেশ সুন্দর থাকবে। আর করবেন, আমরা টের পাবো, আমরা বুঝতে পারবো, বুঝতে পারলে আপনাকে যে কোনো মুহূর্তে প্রার্থিতা বাতিল করবো, যে কোনো মুহূর্তে আমরা আইনি ব্যবস্থা দিয়ে দেবো। 8 মে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রাম জেলার 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মিরসরাই, সীতাকুণ্ড এবং সন্দ্বীপ উপজেলা রয়েছে। 3 উপজেলায় চেয়ারম্যান পদে 12 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ এবং নারী পদে 13 জন সহ 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় আলী আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। মিরসরাই উপজেলায় 2টি থানা, 16টি ইউনিয়ন ও পৌরসভা 2টি রয়েছে, যেখানে ভোটার রয়েছে 2,73,056 জন। এখানে চেয়ারম্যান পদে 5 জন এবং ভাইস চেয়ারম্যানের 2 পদে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিভিন্ন রকমের সামাজিক এবং অর্থনৈতিক বিকাশমান একটা অবস্থা তৈরি হবে। সেই পরিস্থিতিতে একজন নিবেদিত প্রাণ সমাজকর্মী হিসেবে আমি নিজেকে উৎসর্গ করার ব্যাপারে আমি আশাবাদী। প্রত্যেকটি শ্রেণী-পেশার মানুষের কাছে আমার নিবেদন থাকবে, যাতে ওনারা ইয়াং এনার্জেটিক একজনকে ওনারা উপজেলা পরিষদে নির্বাচিত করবেন বলে আমি আশা করি। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, আমি তাদের আশঙ্কা বাস্তবায়নের জন্য তাদের পাশে থাকব। এদিকে সীতাকুণ্ড উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন, পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ভোটার রয়েছে 3,20,093 জন। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় জানান এখানকার প্রার্থীরা। আমি সুষ্ঠু একটা নির্বাচন চাচ্ছি, আমাদের সীতাকুণ্ড যাতে উপজেলা নির্বাচনটা একদম সুষ্ঠুভাবে হয়, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যাতে আমরা কাজ করতে পারি, আমাদেরকে সেই সুযোগটাও যাতে দেয়। এলাকায় একটি সুন্দর স্মার্ট সীতাকুণ্ড গড়ে তোলার জন্য আমার অগ্রণী ভূমিকা থাকবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার যে লক্ষ্য রয়েছে, গ্রাম হবে শহর, যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে কাজ করার জন্য আমাদের প্রধানমন্ত্রীর সারথি হওয়ার জন্য আমি সীতাকুণ্ডের আপামর জনগণের সেবা দেওয়ার জন্য। অন্যদিকে সন্দ্বীপ উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ওমর ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে স্থানীয় জনপ্রতিনিধিরা সচেষ্ট থাকবেন, এমনটা প্রত্যাশা ভোটারদের। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি জানিয়েছেন, বয়োবৃদ্ধ বাবা মায়ের নিরাপদ আশ্রয়ের এমন উদ্যোগ প্রশংসনীয়। সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়া হেনরি ভুবন বৃদ্ধাশ্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এখানকার বাবা মায়েরা সত্যিই বন্ধুত্বপূর্ণ পারিবারিক পরিবেশে থাকতে পারবেন। সদর আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরির ব্যক্তি উদ্যোগে 6 একর জায়গা জুড়েই বৃদ্ধাশ্রম করা হয়েছে, যেখানে বিনোদন সহ সৌন্দর্য বর্ধন, পুকুর সহ আছে পার্ক সুবিধাও। জায়গাটা সুন্দর, সবচেয়ে বড় কথা বয়স্কদের কথা চিন্তা করে এরকম জিনিস করা হয়েছে। এই অঞ্চলের মানুষেরা, তারা যারা বয়স্করা আছেন
তারা সৌভাগ্যবান। আমি নিশ্চিত দূর দূরান্ত থেকেও বয়স্করা হয়তো, বিশেষ করে যাদের ছেলেমেয়েরা দেশেই থাকে না, হয়তো খুবই নিঃসঙ্গ, তারা তাদের দেখবার কেউ নেই, এইরকম একটা জায়গা পেলে তাদের জন্য নিরাপত্তা, সঙ্গী পাওয়া, একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ, একটা যত্নশীল পরিবেশ। বাংলাদেশ এক মুসলিমের রক্তে স্বাধীন হয়নি। হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান সহ সকলের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা, আর তাই এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ আর্চ বিশপ ভবনে বাংলাদেশ বিশপ সম্মিলনের সঙ্গে যুক্ত হওয়া নতুন বিশপ সুব্রত বানিফাস গোমেজের অভিষেক শেষে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অসাম্প্রদায়িক দেশ গড়তে সদ্য দায়িত্বপ্রাপ্ত সহকারী বিশপের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ঢাকাস্থ ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ কেভিন রেনিডাল সহ সকল বিশপগণ উপস্থিত ছিলেন। গরমে বস্তিবাসীদের কিছুটা স্বস্তি দিতে রাজধানীর 11টি বস্তির 9টি স্থানে কুলিং জোন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, যেখানে বস্তিবাসীদের জন্য ফ্যান, খাবার, পানি এবং বিশ্রামের ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর উত্তরায় রিকশা চালকদের মাঝে ছাতা, পানির বোতল এবং স্যালাইন বিতরণকালে এসব কথা বলেন মেয়র। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বেশ কিছুদিন ধরে গরমের সাথে যুদ্ধ করছে রাজধানীবাসী। এ থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে কৃত্রিম বৃষ্টি, রিকশা চালকদের মাঝে ছাতা, বিশুদ্ধ খাবার পানীয়, স্যালাইন বিতরণ সহ নানা উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবার বস্তিবাসীর জন্য সুখবর নিয়ে এলো উত্তর সিটি কর্পোরেশন। প্রচন্ড দাবদাহে বস্তিবাসীর জন্য উত্তর সিটির 11টি বস্তির 9টি স্থানে কুলিং জোন করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন মেয়র আতিকুল ইসলাম। 9টি জায়গায় ইমিডিয়েটলি বস্তিবাসীদেরকে একটু কুলিং জোন করে দেওয়ার জন্য। কুলিং জোনটা কিভাবে হবে? এখানে শেড থাকবে, এখানে ফ্যান থাকবে, এবং এখানে যদি আমরা কোনো মিস্টের বন্দোবস্ত করতে পারি, ওটিও আমরা যেন করে ফেলতে পারি, সেই ডিজাইনটা রেডি করছি আমরা। নগরবাসীকে গাছের যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ দূষণ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। পরিবেশকে যারা দূষণ করছে তাদের বিরুদ্ধে আমি সকলকে অনুরোধ করব রুখে দাঁড়ানোর জন্য। যেই দোকানের সামনে বা যেই বাড়ির সামনে গাছ লাগাচ্ছি, সেই গাছগুলোকে যদি আপনারা যদি দায়িত্ব নিয়ে যদি পরিচর্যা করেন, তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যায়। ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান মেয়র আতিক। সবাই মিলে একসাথে আসুন, এই ঢাকা শহরটাকে আমরা সুন্দর করতে চাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। কোষ্টি পাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রার অবৈধ ব্যবসা পরিচালনাকারী এবং মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতাসহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 3। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির। তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার তুষারধারা এলাকা থেকে আনোয়ার হোসেন খান নামে একজনকে অপহরণ করা হয়েছিল। পরে চক্রটি তার পরিবারের কাছে মুক্তিপণ আদায় করে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে চক্রটির মূল হোতাসহ 7 জনকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকটিয়া এলাকা থেকে গ্রেফতার সহ খাগড়াছড়ির মানিকছড়িতে ডিসি পার্ক ঘিরে ইকো ট্যুরিজম গড়ে তুলছে প্রশাসন। সবুজ পাহাড় ও লেকের পাশাপাশি এখানে রয়েছে দেশের দীর্ঘতম জিপলাইন, সবচেয়ে উঁচু ক্লাইম্বিং ওয়াল, ওয়াটার জিপলাইন, ট্রি টপ ওয়াকিং সহ অ্যাডভেঞ্চার ও ক্যাম্পিংয়ের সুযোগ। পাহাড়ের পর্যটনে নতুন মাত্রা যোগ করা ডিসি পার্ক নিয়ে খাগড়াছড়ি থেকে তমাল দাস লিটনের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। বেশ কয়েকটি সবুজ টিলা ও কৃত্রিম লেক নিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে গড়ে উঠেছে ডিসি পার্ক, যেখানে অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজমকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে স্থাপন করা হয়েছে ব্যতিক্রমী সব অ্যাডভেঞ্চার রাইড। পার্বত্য চট্টগ্রামে এটি প্রথম অ্যাডভেঞ্চার নির্ভর পার্ক। প্রতিটি অ্যাডভেঞ্চার রাইডের জন্য পর্যাপ্ত গাইড ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ইতোমধ্যে পার্কটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। অ্যাডভেঞ্চার কিভাবে প্রমোট করা যায়, সব জিনিসগুলো সুন্দর মতো ব্যালেন্স করতেছে, এই জিনিসটা খুবই ভালো লাগলো। এটা আসলে একটা এক্সাম্পল আমি মনে করি, আমার মনে হয় না অন্য কোথাও আছে। এটা নাইট স্টে যেটা ক্যাম্পিং করে থাকাটা, এটাও একটা খুব চমৎকার এক্সপিরিয়েন্স। ডিসি পার্কের পুরো সীমানা জুড়ে এখন একটা ট্রেল হচ্ছে, হাইকিং ট্রেল। ইনস্ট্রাক্টর ধারাই হচ্ছে গিয়ে এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস গুলো আমরা করাই। ইনস্ট্রাক্টর ব্যতীত কোনো অ্যাক্টিভিটিস করানো যাবে না।
পুরো জেলায় পর্যটনকে বিস্তৃত করার লক্ষ্যে প্রকৃতিবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। 51 একর জমি অভয়ারণ্য, পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। দুর্লভ প্রজাতির যে গাছ আমরা রোপণ করেছি, এটাও আমাদের বৃক্ষরোপণে ক্লাইমেট চেঞ্জ একটা পজিটিভ ইম্প্যাক্ট পালন করবে। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকে জেলা পুলিশের সদস্যরাও পার্কে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। মনোরম পরিবেশে আমাদের ট্যুরিস্ট পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশের মানেশ্বরী থানাও সচেষ্ট আছে এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা এখানে সমুন্নত থাকবে। পর্যটক যারা আসবে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। বেদখল হওয়া প্রায় 160 একর সরকারি জমি উদ্ধার করে পার্কটি গড়ে তুলেছে স্থানীয় প্রশাসন। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানী পরিবহন সেক্টরে থামছেই না চাঁদাবাজি, প্রতিদিন আদায় অর্ধ কোটি টাকা, ভাগ পান পুলিশ, রাজনীতিবিদ ও পরিবহন নেতারা। সরকারের উপর চাপ সৃষ্টিকারীরাই এখন চাপে, বলেন কাদের। আওয়ামী লীগের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ রিজভী। তীব্র তাপ প্রবাহে আজও বন্ধ কয়েক জেলার মাধ্যমিক ও উচ্চ স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষায় জোর দেওয়ার তাগিদে শিক্ষামন্ত্রী। এবং সোমবার থেকে সারা দেশে বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা, সাগর উত্তাল থাকায় চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।